আমি জন্ম থেকেই অন্ধ ছিলাম। চোখের ছানি অপারেশন করার পর একটু একটু চোখে দেখতে পেতাম। আমার মা আমার সাথে এমন এমন ব্যবহার করতো, সেটা দেখে মনে হতো আমি তার নিজের মেয়ে না। আমার গায়ের রং একটু কালো ছিল, আমার দাঁতগুলো আঁকাবাঁকা ছিল, তাই আমার মা আমাকে বেশি একটা পছন্দ করতো না। এই সামান্য একটু চোখে দেখতে পাওয়া নিয়ে এখন আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আমার কষ্টগুলো কখনোই আমার পরিবার বোঝে নাই। শুনেছিলাম অন্য কেউ দুর্বল জায়গায় আঘাত করলেও বাবা মা কখনোই দুর্বল জায়গায় আঘাত করে না, কিন্তু আমার মা প্রতিনিয়তই আমাকে বলতো ঠিক মতো চোখে দেখতে পারস না, তাতেও আবার সুন্দর না, তোর এরকম চেহারা নিয়ে দেখিস তোকে কেউ কোনোদিন বিয়ে করবে না। ছোটবেলা থেকেই কোনো কিছুরই অভাব পাইনি, জামা কাপড় টাকা পয়সা কোনো দিক দিয়ে অভাব ছিল না, কিন্তু অভাব আমার একটাই ছিল, আমার আব্বু আম্মু আমাকে একদমই পছন্দ করতো না, যার কারণে ভালোও বাসতো না। ঘটনাটা ছিল 2007 সাল আগস্ট মাসের 27 তারিখ। সেই দিনটাতে আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আল্লাহর কি অশেষ রহমত, তাই না? আমার বাবা যেই দিন পৃথিবী থেকে চলে গেল তার আগের দিন আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করেছিল। আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, মা রে, জীবনে পড়াশোনা করে অনেক বড় হোস। মেয়ে মানুষ নিজের পায়ে না দাঁড়ালে মানুষের কাছে প্রতিনিয়ত অপমানিত হতে হয়। আমার জন্মের পর থেকে এই দিনটাই যেন মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। আমার আব্বু আমাকে জড়িয়ে ধরেছিল, এর থেকে আনন্দের মুহূর্ত আর কোনো কিছু হতেই পারে না। এই প্রথমবারের মতো আমার আব্বু আমাকে মা বলে ডেকেছিল। আমার আম্মু আমাকে ভীষণ মারধর করত। এই যে আমি যে এখন এত বড় হয়ে গেছি, এখনো কোনো কিছু ভুল পেলে আমার গায়ে হাত তোলে। তবে আব্বু মারা যাওয়ার পর থেকে আমি যা চেয়েছি তাই দিয়েছে আমাকে, কখনোই আমাকে কোনো জিনিসে অভাব দিত না। কিন্তু ছোটবেলা থেকেই আব্বু আম্মুর এত মার এত বকা খেতে খেতে আমার বড় হওয়ার পর কাউকে ভালোই লাগতো না। এভাবেই আব্বু মৃত্যুর পর অনেকগুলো দিন কেটে গেল। সালটা ছিল 2019 এপ্রিল মাসের 13 তারিখ সন্ধ্যা 7টার সময়। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম। আম্মুর ফোন থেকেই একটা ফেসবুক আইডি খুলেছিলাম, সেটাই আমি টুকটাক চালাইতাম। হঠাৎ করে একদিন মায়াবী চেহারার একটা আইডি আমার চোখে পড়লো। সত্যি বলতে কি, ছেলেটার মুখটা দেখতে এতটাই মায়াবী, আমি কি যেন একটা মনে করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথেই দেখি সে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। তার নাম বা তার ফেসবুক আইডির নাম জানাতে আমি ইচ্ছুক নই। সে যখন আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গেল, তার সাথে হাই হ্যালো চ্যাটিং করতে করতে তার একটা ভালো বন্ধু হয়ে উঠলাম। আমি আর ছেলেটা একই ক্লাসে ছিলাম, দুইজনই একই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। ছেলেটার বাড়ি আমাদের গ্রাম থেকে বেশি একটা দূরে ছিল না, এই তো আধা ঘন্টার মতো রাস্তা হবে। আমি জন্ম থেকেই অন্ধ ছিলাম, আমি শহরে বড় হয়েছি, আর ওই ছেলেটা গ্রামে থাকতো। আমার কাছে সব সময় কেন জানি না মনে হতো গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয়। যাই হোক, ছেলেটার সাথে বন্ধুত্ব ভালোই চলছিল। 2021 সালে 1 নভেম্বর ছেলেটা আমাকে প্রপোজ করে বসে। এতদিন ধরে কথা বলাতে আমারও ছেলেটার প্রতি দুর্বলতা সৃষ্টি হয়ে গিয়েছিল। ছেলেটা প্রপোজ করার পর আমি কোনো কিছুই না ভেবে এক কথাতেই রাজি হয়ে গেছি। আমার সাথে পরিচয় হওয়ার পর ছেলেটার বাংলাদেশ সেনাবাহিনীতে জব হয়। যেহেতু ছেলেটা এস্টাবলিশ সরকারি চাকরি করে, সেহেতু আমার পরিবারকে মানানো তেমন একটা কঠিন কাজ ছিল না। এইটা ভেবেই আমি আরো রাজি হয়ে গিয়েছিলাম। তবে এতদিনের কথা বলাতে সত্যি আমি ওকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। আর ওর যদি চাকরিটা নাও থাকতো তারপরেও আমি ওকে ভালোবাসতাম। ওর সাথে আমার রিলেশনশিপ হওয়ার পর ও আমাকে বলেছিল ও ওর পরিবারকে অনেক ভালোবাসে। তখন ওকে আমি বলেছিলাম এটা সবার কাছেই তার ফ্যামিলি প্রিয় হয়। তখন সে আমাকে বলে ফ্যামিলি অনেক সম্পর্ক মানতে চায় না, বাধা দেয়। এরপর দুজন মিলে প্ল্যান করি, যাই হোক সবকিছু আমরা বাড়িতে ঠিক করে নিব। এরপর ওর সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই কাটছিল, দুজন ভালোই সময় কাটাইতাম। এরপর ওর সাথে আমার সামনাসামনি দেখা হয় 2022 সালে একটা পার্কে। আমি ওকে লোকেশন দিয়েছিলাম আর বলেছিলাম সেখানে দাঁড়িয়ে থাকতে। এরপর আমরা দুজন লোকেশন অনুযায়ী দেখা করি। সেই দিনে আমাদের প্রথম দেখা হয়। এরপর অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে বসি। তারপর সে আমাকে বলে সে নাকি আমার সাথে রুম ডেট করতে চায়, কিন্তু আমি তো কিছুতেই রাজি হচ্ছি না। ভাই, কিসের রুম ডেট? আমি তো তোকে ভালোবাসি, ভালোবাসায় তো কোনো স্পর্শ করার ব্যাপার নেই, কিন্তু আমি রাজি হইনি। তারপর ও আমার সেই ব্যাপারটা নিয়ে রাগ করেছে, অভিমান করেছে। যাই হোক, রাগ অভিমান করার পর দেখা করলাম। তারপর আমি আমার বাসায় চলে আসি। তারপর ও বেশ কিছুদিন আমার সাথে অভিমান করেছিল। এরপর শবে বরাতের রাত আসে, তারিখটা আমার ঠিক সেভাবে মনে নাই। এরপর সেই রাতে সে আমাকে ফোন করেছিল। তারপর আমাকে বলে তুমি আমার জন্য দোয়া করবে নামাজ পড়ে। আমিও বলি তুমিও আমার জন্য দোয়া করবে। রাতে আর ওর সাথে তেমন কোনো কথাই হয়নি নামাজের পরে। তারপর আমরা নামাজ পড়ে ঘুমিয়ে যাই। প্রতিদিনই সকালবেলা ও আমাকে গুড মর্নিং দিত। নামাজের পরের দিন প্রায় 12টা বেজে গেছে, তারপরে ও আমাকে একবারও কোনো টেক্সট করছে না। সারা সকাল ওর জন্য অপেক্ষা করার পর ও আমাকে একটাবারও মেসেজ দেয় না। তারপর আমি নিজে থেকেই ওকে মেসেজ করি, কি ব্যাপার, কি করছো, খাওয়া দাওয়া করছো নাকি, এইসব। ওর মেসেজের উত্তরগুলো দেখে বোঝা যাচ্ছিল কি রকম যেন ও আমার সাথে বাধ্য হয়ে মনে হয় কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি হয়েছে তোমার, মেসেজের ধরন এরকম কেন? ও তখন
তখন আমতা আমতা করে বলছে, কিভাবে যে তোমাকে বলি, শুনলে তো তুমি কষ্ট পাবা। তখন আমি বললাম, আরে না, কষ্ট পাবো না, কি হয়েছে তুমি বলো। তখন ও আমাকে বলে ওর মা নাকি তার মাথায় হাত রাখায়া ওকে কসম কাটাইছে ও যেন কোনো মেয়ের সাথে প্রেম না করে। তখন ওকে আমি বললাম, তো তুমি এখন কি চাচ্ছ, ব্রেকআপ? তখন সে আমাকে বলে, না ব্রেকআপ না, তুমি আমার সাথে কথা বলবে শুধুই ফ্রেন্ড হিসেবে।